ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা নেই, যুক্তরাষ্ট্র থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ, সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। ইব্রাহিম মেডিকেল কলেজে হস্তান্তর করা হবে লাশ। ওয়ার্ড, কেবিন সর্বত্র এডিস মশার প্রজনন ক্ষেত্র। সোহরাওয়ার্দীতে এসে উল্টো ডেঙ্গু হচ্ছে রোগীদের, মশারি না দেয়ায় বাড়ছে প্রকোপ, গাফিলতি শিকার কর্তৃপক্ষের। খাগড়াছড়িতে স্থগিত অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাস্তাঘাটে বেড়েছে মানুষের চলাচল, খুলেছে দোকানপাট, এখনো বহাল 144 ধারা। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে সম্মত হামাস, ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এছাড়া বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য মেলে ধরায় এই সফর সফল হয়েছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন 6 রাজনীতিক। এর মধ্যে শুক্রবার রাত 11:30টার দিকে দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান, সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে এবং ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নির্বাচন প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই, গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছুড়ে মারা সহ নানা কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ওইসব করাই দলটির সংস্কৃতি। আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থে পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়ারেস সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় জামায়াত। দুনিয়াবী যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকলে কি হয় তা তো আমরা দেখছি। নতুন করে তো দেখার কিছু নেই। শিক্ষিত সমাজের সকলে নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে, সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না, এই যোগ্যতা তাদের নাই। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় জানানো হচ্ছে ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। এরপর থেকে একে একে শ্রদ্ধা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। শ্রদ্ধা জানানো শেষে তারা বলেন, দেশের জন্য অনন্য অবদান রেখে গেছেন আহমেদ রফিক। শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের মরদেহ নেওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজে। জীবনের শেষ মুহূর্তে মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য মরণোত্তর দেহ দান করে গেছেন তিনি। ভাষা সৈনিক আহমদ রফিক জীবদ্দশায় প্রকাশ করেছেন প্রায় অর্ধশত গ্রন্থ। সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, কলকাতার ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউটের রবীন্দ্র আচার্য উপাধিতে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমদ রফিক।
উনি যে কীর্তি রেখে গেছেন, এই কীর্তি ওনাকে শুধু বাঁচিয়ে রাখবেন না, আমাদের আগামী দিনের চলার পথে পাথ হয়ে থাকবেন। গত 70 দশক ধরে বলতে পারেন তিনি অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। ওনার এই যে চলে যাওয়াটা আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা খালি হয়ে গেল। উনি চলে গেছেন, আমরা ওনাকে বিদায় দিচ্ছি, এই কথাটি আমি কখনোই মেনে নিতে পারি না এবং মানতে চাইও না। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ভাষা সৈনিক আহমদ রফিকের যে মরদেহ, সেই মরদেহ এখনো রাখা আছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখানে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। তার মরদেহ শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল এবং আমরা দেখেছি যে শুরুতে যেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং বিভিন্ন যে রাজনৈতিক সংগঠন, আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, এইসব রাজনৈতিক দলগুলোর নেতাদের আমরা দেখেছি তার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন করতে আমরা দেখেছি ডাকসু থেকে, তার ডাকসুর পক্ষ থেকেও তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে তার যেই মরদেহ, সেই মরদেহ নিয়ে যাওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজে এবং একটি র্যালির মাধ্যমে র্যালি করে সেই মরদেহটি ইব্রাহিম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন। যেহেতু আসলে তার শেষ ইচ্ছা মতোই কিন্তু এটা হচ্ছে এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী এই মরদেহ হস্তান্তর করা হবে এবং তিনি মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য তার যেই মরদেহ, সেই মরদেহ মরণোত্তর তার দেহদান করে গিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু সেটি করা হবে। এবং এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন তারা বলছিলেন যে তার যেই বর্ণাঢ্য জীবন, তার যেই চিকিৎসা জীবন, তিনি পেশায় চিকিৎসক ছিলেন কিন্তু সেই চিকিৎসা জীবন ছেড়ে সাহিত্যের প্রতি, বাংলা সাহিত্যের প্রতি যে অবদান তিনি রেখেছেন, বিশেষ করে রবীন্দ্র চর্চা তিনি করেছেন, রবীন্দ্র গবেষণা করেছেন এবং প্রায় শতাধিক গ্রন্থ তিনি রচনা এবং সম্পাদনা করেছেন। এই যে সাহিত্যাঙ্গনে তার যেই বড় অবদান, সেই অবদানের কথা স্বীকার করেন এবং এখানে আমরা তার পরিবারে, যেহেতু আসলে আমরা জানি তিনি নিঃসন্তান ছিলেন, কিন্তু তার যে ভাইয়ের মেয়ে এবং বোনের ছেলে কথা বলেছেন এবং তারাও বলছিলেন যে তার যেই অবদান, সেই অবদানের কথা তারা স্বীকার করেছেন এবং এই শ্রদ্ধা চলছে এবং শ্রদ্ধা পরেই কিন্তু র্যালির মাধ্যমে এই মরদেহ নিয়ে যাওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজে। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের মশারি না দেয়ায় হাসপাতালটিতে জন্ম নেয়া মশাই কামড়ে বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। এর দায় রোগীদের ওপর চাপানোর চেষ্টা করলেও প্রশ্নের মুখে নিজেদের গাফিলতি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না, কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে।
হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। কেন মশারি দেয়া হচ্ছে না জানতে চাইলে ওয়ার্ড ইনচার্জ দাবি করেন সব ডেঙ্গু রোগীরাই মশারির মধ্যেই আছে। সব রোগীকেই মশারি দিয়ে দিই। এখনো তো দিচ্ছেন না তাইলে? আপনি ওইটা হয়তো পরে দিছে, কিন্তু দেখেন অন্যগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো একটা মশারিও দেখছি না আপনার ওয়ার্ডে, বলেন তো। আপনি একটু আমাকে দেখান একটা ওয়ার্ডে মশারি আছে। প্রমাণ করতে সময় সংবাদকে নিয়ে নেমে পড়েন নিজেই, তবে ব্যর্থ হয়ে দায় চাপান রোগীদের উপর। যেহেতু জেনারেল ওয়ার্ড, গরমের একটা ব্যাপার আছে, রোগীর লোক অত সচেতন না। মশারি হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন, এখন থাকছে কেন, এগুলো থাকবে কেন, এগুলা রিস্কে না? দ্রুতই ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু সহ হাসপাতালের ভেতরে বাইরে জমে থাকা পানি অপসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পরিচালক। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে সবশেষ জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আমরা রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে যে ধরনের সচেতনতা দরকার, আমরা দেখছি যে হাসপাতালগুলোতেও কিন্তু সে ধরনের সচেতনতা নেই। এই মুহূর্তে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছি। এখানে চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ময়লার স্তূপের মধ্যে কিন্তু আসলে বিভিন্ন পাত্রে পানি জমে থাকে এবং এখানের পরিচ্ছন্নতা এতটাই খারাপ যে দেখছেন যে এখানে মেডিকেল বর্জ্য পর্যন্ত এখানে পড়ে রয়েছে। এটি ঠিক হাসপাতালের জরুরি বিভাগের পাশেই কিন্তু এই চিত্র এবং পুরো হাসপাতালটির চারপাশ আমরা ঘুরে দেখেছি এবং পুরো হাসপাতালের চারপাশেই কিন্তু অসংখ্য পাত্রে পানি জমে থাকে এবং যে পানিগুলো আসলে দীর্ঘদিন জমে থাকার ফলে এখানে কিন্তু এডিসের লার্ভা তৈরি হচ্ছে এবং যা থেকে এডিস মশা তৈরি হচ্ছে এবং হাসপাতালে আসা রোগীদের কামড়াচ্ছে এবং স্বজনদের কামড়াচ্ছে এবং যেহেতু মশাবাহিত রোগ এবং এটি সংক্রমণ দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং যার ফলে কিন্তু এডিস মশা বা ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এবং আমরা হাসপাতালের যে চিত্র সেগুলো আমরা দেখেছি এবং হাসপাতালের ভিতরে সেবাদানের চিত্র আমরা দেখেছি। এখানে আসা রোগীদেরকে কিন্তু মশারি দেওয়া হচ্ছে না এবং যার ফলে এই যে পানিগুলো থেকে যে ধরনের মশাগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু যেহেতু ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড়াচ্ছে, তার পাশে থাকা স্বজনদের কামড়াচ্ছে এবং হাসপাতালে আসা যে কোনো ব্যক্তিকেই কিন্তু এই মশাগুলো কামড়ে ডেঙ্গু আরও ছড়িয়ে দিচ্ছে এবং এই যে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করতে এই চিত্রই কিন্তু সক্ষম। এবং এর বাইরে আমরা যদি বলি যে এই চিত্রটি যে শুধুমাত্র এখানে সেটি নয়, হাসপাতালটির চারপাশে যেমন এরকম চিত্র রয়েছে তেমনি কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় এই একই চিত্র আমাদের চোখে ধরা পড়ছে। সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে যে ধরনের পদক্ষেপ সেটি কিন্তু আসলে কার্যকর না, এতে কিন্তু ডেঙ্গু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সবশেষ। যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সময় সংবাদে আরও থাকছে, ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু, পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও দণ্ডনীয় অপরাধ, নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন, প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোই লক্ষ্য। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। এতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অবরোধ প্রত্যাহার হলেও এখনও বহাল আছে 144 ধারা। এর মধ্যেও দোকানপাট খুলতে শুরু করেছে। আনাগোনা বাড়ছে পর্যটকদের, স্বস্তি ফিরছে জনমনে। এর আগে গত 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, বিশেষ করে গাড়ি ঘোড়া চলমান আছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
এই মুহূর্তে খাগড়াছড়ির 0 মাইলে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে যুগ্ম ছাত্র জনতার ডাকা সড়ক অবরোধ কর্মসূচি আজ স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সাথে তাদের 8 দফা দাবিনামার একটি সমঝোতায় উপনীত হওয়ায় যুগ্ম ছাত্র জনতা এই অবরোধ প্রত্যাহার করে নেয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিহতদেরকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদেরকে 10 লক্ষ টাকা, এছাড়া 144 ধারা জারি অবস্থায় যেন ভবিষ্যতে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এবং এই যে আহত নিহত যে ঘটনাগুলো ঘটেছে যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা। এছাড়া আরো বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা প্রশাসনের সাথে আলোচনা করেছে। এই দাবিগুলো হচ্ছে যে মুখ্য বিষয়। এগুলি বাস্তবায়ন হলে তারা পাহাড়ে শান্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা যুগ্ম ছাত্র জনতা জানিয়েছে। এদিকে প্রশাসন এখন পর্যন্ত 144 ধারা বলবৎ রেখেছে খাগড়াছড়ি এবং গুইমারা উপজেলায়। তবে প্রশাসন জানিয়েছে আলাপ আলোচনার মাধ্যমে, অর্থাৎ নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসন নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সহসাই এই 144 ধারাটা প্রত্যাহার করে নেবে। এদিকে অবরোধ প্রত্যাহার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনসাধারণ সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করতেছে, প্রচুর গাড়ি ঘোড়া চলছে, দোকানপাট খুলছে, পর্যটকরাও খাগড়াছড়িতে আসছে, তারা স্বস্তি প্রকাশ করেছে এবং পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তারা জানিয়েছে এই কয়েকদিনের যে লস হয়েছে তাদের সেটা তারা সহসায় কাটিয়ে উঠতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি 0 মাইল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে হতাহত ঠেকাতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি চলছে নিয়মিত মাইকিং ও জনসচেতনতামূলক সভা। মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। পাশাপাশি আহতদের পাশেও দাঁড়াচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আষাঢ়তলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আষাঢ়তলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইক্ষ্যংছড়ি সীমান্তে দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। পাহাড়ের চূড়ায় ক্রেচের উপর ভর করে সময় সংবাদকে বর্ণনা দেন পা হারানোর ঘটনা। যখন গরু নিয়ে আসি প্রায় আমরা 15-22 জন ছিলাম, তখন সবাইকে বের করে দেওয়ার পরে আমি মাইনে বিস্ফোরণ আহত। জীবনের সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। লোভের ফাঁদে পড়ে গরু, সিগারেট কিংবা মাদক আনতে গিয়ে এখন চিরতরে পঙ্গু, আর অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে পরিবারগুলো। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্ত হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারাও নাকি এখন অবস্থা এইরকম। আমরা সীমান্তে গেছিলাম গরু পার করার জন্য, কারণ মাইন খেয়েছি বাঁশ কাটার জন্য আর কি, মায়ানমারে ওখানে বিস্ফোরণ হয়েছে। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং আর জনসচেতনতামূলক সভা করে মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে এবং কমে আসছে মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা। যার ক্ষতিটা হচ্ছে সে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সে সারা জীবনের জন্য তার পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে, সমাজের কাছে বোঝা হয়ে যাচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে, এতে যেভাবে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হয় ঠিক সেভাবে আমাদের ব্যক্তিগতভাবেও এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়। নাইক্ষ্যংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন।
ইনস্টিটিউশনে এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। নির্বাসনে দেই, সুতরাং আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়, অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফোকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না, স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না। 2 মাস, 6 মাস, 5 মাস, 1 বছর পরে সেই সমস্ত জায়গায় খালি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়, কোনো প্রত্যাশা জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না, কোনো দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না, জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না। একটা অস্থিতিশীল অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না, যেখানে সিম্পল মেজরিটি অথবা মেজরিটির ভিত্তিতে কোনো দল এবং জোট সরকার গঠন করতে পারে না, সেরকম একটা ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না। যে দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী 56% মানুষ পিআর পদ্ধতি কি তাই বুঝে না, সেই জায়গায় 70% লোক নাকি পিআর চায়, সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না। এরকম বিভ্রান্তকর তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো বা বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত হবে। যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন, জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনারা কি জানেন এই পিআর পদ্ধতিতে কোনো স্বতন্ত্র প্রার্থীর কোনো জায়গা আছে? আপনারা যে কেউ যদি কোনো নির্বাচনী এলাকার মধ্যে কেউ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চান, তার জন্য এই পিআর পদ্ধতিতে তো কোনো খানা নাই। তারা কি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাংবিধানিক অধিকার রাখে না? আপনারা পিআর পদ্ধতি মানে সিম্পল যদি বলেন মার্কাতে ভোট দিবে, কে সংসদ সদস্য নির্বাচিত হবে সেই এলাকার মানুষ জানবে না, সেই নির্বাচনী এলাকার মানুষের কোনো অধিকার থাকবে না, তারা যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে। নির্বাচন করবে কে? মার্কাতে ভোট পড়বে, নির্বাচিত হবেন যিনি, তিনি কেবল দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নির্বাচিত হবেন। দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা আমির সাহেব অথবা মজলিসের শোরা নির্ধারণ করবে কোন এলাকায় কে নির্বাচিত হবেন। সেই হিসাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তো নিশ্চিত হলো না। সেই পদ্ধতিকে আমরা চাই। বাংলাদেশের মানুষ যেই পদ্ধতি 56% মানুষ বলে বুঝেই না, সেই পদ্ধতিকে আমরা চাইতে পারি? তো সুতরাং এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করাই উচিত। যে পদ্ধতিতে আপনি যাকে আপনার প্রতিনিধিকে ভোট দেওয়ার জন্য বর্তমানে সংবিধান স্বীকৃত আর্টিকেল 65 সাবসেকশন 2 অনুসারে বলা আছে যে প্রত্যেকটা আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 300 সংসদ সদস্য লইয়া জাতীয় সংসদ গঠিত হইবে, সেই জায়গায় কেউ কেউ তাদের নেতৃবৃন্দ নাকি বলছে যে সংসদ সদস্য বা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে সংবিধানে, কি পদ্ধতিতে হবে সেটা নাকি বলা নাই। বলেই তো দিলাম অনেক জায়গায়, পড়ে দেখতে পারেন। বলছে পিআরে হবে না অন্যভাবে হবে, সেটা নাকি বলা নাই, স্পষ্ট বলা আছে। আর তাছাড়া কেউ যদি পিআর পদ্ধতি চায়, তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা প্রকাশ করুক, জনগণের কাছে যাক। জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয়, তখন তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার, ফেসিবাদের উৎপত্তি হবে আবার, এবং পতিত ফেসিবাদ সুযোগ পাবে আবার। সুতরাং সেটাকে আমরা চাইতে পারি? অবশ্যই না। বাংলাদেশে যদি নির্বাচন বানচাল হয়, তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে। সেটাকে আমরা চাই? যদি না চাই, এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি, আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি। বাংলাদেশের সামনের দিনে যেই জন্য আমরা গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, যে অধিকার ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য,
সেই অধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের জনগণ আমরা সবাই উন্মুখ হয়ে আছি। এই অধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা কার্যকরভাবে শুরু করবে। এই অধিকার বাস্তবায়নের মধ্য দিয়েই, এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে আগামীতে একটি রাজনৈতিক সরকারকে ক্ষমতায়ন করবে। যারাই নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, তবে মিথ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানোর অভিযোগ করে বলেন, দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। রিজভী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত, তবে জনগণ আওয়ামী লীগের মতো ডামি নির্বাচন চায় না। এ সময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসের অবয়ব বিকৃতি নিম্নরুচির পরিচয় বলেও মন্তব্য করেন রিজভী। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে, সেই চক্রান্ত এখনো থেমে নেই। তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে। প্রায় অনেকাংশেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। আমার মনে হয় যে সময় পেয়েছেন, এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মোটেই কঠিন কোনো কাজ নয়। আমি আশা করি নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন। 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য, নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা। বিরাজ করছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই, এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি এটাই প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত, আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরে ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড, প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয় আশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। এই সময় ভিজিএফ এর সহায়তা পাবেন নিবন্ধিত জেলেরা। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকা ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে তন্ময়ের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে শুক্রবার সকালে উদ্ধার হয় আরেক শিশু অঙ্কিতার মরদেহ। বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে একটি নৌকা ডুবে যায়। এ সময় বেশিরভাগ লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামের 2 শিশু নিখোঁজ হয়। সংবাদ আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধবন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। অবশেষে গাজা যুদ্ধবন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয়। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস।
হামাস আরও জানিয়েছে তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে। বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের ২০ দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে। মার্কিন পরিকল্পনায় হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। কাতার, মিশর, তুরস্ক, ফ্রান্স, জার্মানির সরকার প্রধান ছাড়াও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। এর আগে উপত্যকাটি থেকে একের পর এক হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। খান ইউনিস, গাজা সিটি সহ সব মিলিয়ে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে মুগ্ধ ফিল সিমন্স। তবে জাকির আলীর ফর্ম নিয়ে তেমন ভাবছেন না হেড কোচ। এছাড়া বোলারদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন সিমন্স। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচের থেকে অনেক ভালো খেলেছে সবাই। সোহান আজকে দারুণ ইনিংস খেলেছে। যখন জাকির শামীম ফিরে গেছে তখন সে খেলাটা শেষ করেছে। ব্যাটারদের থেকে আমরা এটাই প্রত্যাশা করি। লোয়ার অর্ডার নিজেদের সক্ষমতা দেখিয়েছে। আমাদের বোলিং ধারাবাহিকভাবে ভালো করছে। যেই কম্বিনেশনেই যাই না কেন বোলারদের ওপর ভরসা করতে পারি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন বানচলে পিআর দাবিতে আন্দোলন, পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে ফ্যাসিস্টরা, মন্তব্য সালাউদ্দিন আহমদের। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ, সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। ইব্রাহিম মেডিকেল কলেজে হস্তান্তর করা হবে লাশ। এবং ওয়ার্ড কেবিন সর্বত্রই এডিস মশার প্রজনন ক্ষেত্র। সোহরাওয়ার্দীতে এসে উল্টো ডেঙ্গু হচ্ছে রোগীদের, মশারি না দেয়ায় বাড়ছে প্রকোপ, গাফিলতি শিকার কর্তৃপক্ষের। এই ছিল সময় সংবাদে। খেলার সময় নিয়ে যুক্ত হবেন সাব্বির মিথুন। আলিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।